আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 4 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দোতলা রেলিংয়ে দাঁড়িয়ে ছিল মিরান, মুখে চিরচেনা দুষ্ট হাসি, আর পাশে দাঁড়িয়ে 5 বছরের একটা ছেলে। মিরান আবারও বলল, ইংরেজরা কি আবার বাংলাদেশে আসা শুরু করেছে বাংলাকে গলা টিপে মারার জন্য? রেহানা নেওয়ার চোখ গরম করে তাকালেন ছেলের দিকে। বাড়িতে নতুন অতিথি আসলে কেউ এমনভাবে কথা বলে? মায়ের দৃষ্টি পেতেই চুপ করে রাফেজের ছেলেকে নিয়ে নিচে নেমে এলো। এসে তুরজানকে জড়িয়ে ধরে ওয়েলকাম জানালো বাড়িতে ফেরার জন্য। রাফেজ আর রাফিয়ার ছেলে আরাজ তুরজানকে অনেকবার ভিডিও কলে দেখেছে, তাই আর চিনতে দেরি হলো না। দৌড়ে তুরজানের কাছে গিয়ে বলল, কাকামণি তুমি চলে এসেছো, আমি বিশ্বাস করতে পারছি না, আমাকে একটা চিমটি কাটো। এইসব ভণ্ডদের থেকে শেখা, কিছু বিশ্বাস না হলে চিমটি কাটো। তুরজান চিমটি না কেটে গালে চুমু দিয়ে দিল। আরাজ তুরজানের সব ফ্রেন্ডকে দেখিয়ে বলল, একটা ফুপি, দুইটা ফুপি আর একটা কাকু, তাই না? সবাই একসাথে বলল, হুম। রাফিয়া ছেলেকে বুঝিয়ে কিচেনে গেল যেন অতিথিদের সাথে বেশি দুষ্টমি না করে। আরাজ মায়ের কথা মতো সোফায় বসলো। সে এমনিতেই মায়ের কাছে অনেক শান্ত থাকে, শুধু মায়ের কাছে শান্ত থাকে আর সবার সাথে দুষ্টামি করে। মিরান অনিলের কাছে গিয়ে বলল, ভাইয়ার ফ্রেন্ড মানে আপনিও ভাইয়া? সো ভাইয়াই বললাম, হ্যালো ভাইয়া, আমি মিরান নেওয়াজ। ইউ? অনিলও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, ইয়াহ, আম অনিল মির্জা ফ্রম ইন্ডিয়া। আই মিন আমার আসল বাড়ি ইন্ডিয়াতে। তা তুমি কি করো? মিরান বলল, আমি তো ফুল টাইম ভণ্ডামি করি আর পার্ট টাইম ভদ্রলোক। অনিল হেসে বলল, সেম, বাট আই এম এ ফুল টাইম কনফিউশন অর পার্ট টাইম কনফিডেন্ট। পুরো বাড়িতে হাসির রুল পড়লো। এত বড় ছেলেরা এইভাবে কথা বলতে পারে তা এদেরকে না দেখলে বোঝার উপায় ছিল না। তাদেরকে রেস্ট নেওয়ার কথা বলে নেওয়াজ বাড়ির গৃহবধূরা রান্না চাপতে গেল। রাফিয়া সব নাস্তা তৈরি করেছে ইতিমধ্যে। ছোটদের মতো তাদের তো আর আড্ডার শেষ দিন নয়, তবে তুরজান বিদেশ থেকে আসা ফ্রেন্ডদের একটু ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে, তাই তাদের লাগেজগুলো নিয়ে রহিমা আর তুবা যার যার জন্য দেওয়া নির্দিষ্ট রুমে রেখে এলো। আর তাদেরকে বলা হলো নাস্তা করার জন্য। লাগেজগুলো রেখে এসে তুবা ও মিরানের পাশে থাকা আরাজকে মাঝে রেখে সোফায় বসলো। তুবা একবার ভাবলো রুজাকে ডেকে আনবে, সে ভাইয়ের অস্থিরতা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু রুজাকে ডেকে আনলে এই জোরপূর্বক হাসি আর থাকবে না, তাই রুজাকে ডাকলো না। মিরানের কানে ফিসফিসিয়ে বলল, রুজাকে ডাকবো? মিরান বলল, না থাক, ভাইয়া এখনো বলেনি, আর তাছাড়া বড় বাবা আর আব্বু আসা পর্যন্ত ঘটনা এড়িয়ে যাওয়াই ভালো। আর তুই এমন গাধীর মতো মুখ করে রেখেছিস কেন? তোর স্বামী তো আর মারা যায়নি। আমার ভাবতেই অবাক লাগে, বেচারা তোর মতো গাধীকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবে। আর আজ যেটুকু শুনেছে তাই বলেছে। তারপর বলল, নিজের জীবন নষ্ট করবে কে কাকু? তবু আরাজকে চুপ করতে বললে মিরানকে বলল, তুমি আবার শুরু করলে? আমার বর গাধী পাক আর ঘোড়া পাক, তাতে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, আমিও দেখবো না তুমি কোন রূপবতী আর গুণে গুণবতীকে বিয়ে করো। আর তোমার বিষয়ে এত দূর ভাবাও বেশি, তোমার মতো ভণ্ডকে কে বিয়ে করবে? আর আজ লাস্টের কথাটুকু শুনে বলল, ভণ্ডকে বিয়ে করবে কে? তো বা কি করবে এই ছোট্ট ঝামেলাটাকে? যাই বলছে সেও তাই বলছে, তাই তুরজনকে দেখিয়ে বলল, তোমার কাকুমণি আজকে এসেছে, তার কুলে গিয়ে বসো। আর আজ সোফা থেকে নেমে তুরজানের কুলে গিয়ে বসলো। মিরান বলল, সম্মান দিয়ে কথা বল, আমি তোর বড় ভাই। আরাজ বলল, কোনোদিন সম্মান দেওয়ার মতো কাজ করেছ? আর বড়রা যদি সবসময় ভণ্ডামি করে বেড়ায়, ছোটরা সম্মান দিবে কোথায়? মিরান বলল, সম্মান দিতে জায়গা লাগে? জানতাম না তো। বিশ্বাস কর, এই প্রথম তোর থেকে জানলাম সম্মান দিতে জায়গা লাগে। যা, একদিন অনেক জমি কিনবো, সেই দিন সম্মান দিস। তাদের ফিসফিস করতে দেখে এমেলা বলল, তোমরা কি নিয়ে কথা বলছো? তুরজানের কথা কি যেন বলছে, তাই তারা এসব খেয়াল করেনি। এমেলাকে একা বসে থাকতে দেখে মিরান দুষ্টুমি বাড়িয়ে দিল। তারপর বলল, এই যে মিস, আপনার না কি যেন বললেন? এমেলা বলল, আমার নাম এমেলা। এমেলা বলতে গিয়ে একটু টান দিল। মিরান হেসে বলল, বাহ মিস ঝামেলা, আপনি একদিনেই বাংলাকে মারার মিশনে নেমে আবারও মেরে দিচ্ছেন। আপনার জন্য সোনার বাংলা নিহত। এমেলা বলল, আপনি আমার কথাগুলোকে মজা হিসেবে নিচ্ছেন? আমি আপনাদের ভাষাকে সম্মান করি, তাই আপনাদের দেশে আপনাদের ভাষা বলার চেষ্টা করি। মিরান বলল, ওহ মিস ঝামেলা, আপনি রেগে যাচ্ছেন, আমি শুধু মজা করেছি। এমেলা বলল, আমার নাম এমেলা। মিরান বলল, ওই একই হলো, এমেলা ঝামেলা কেমেলা সব একই। তুবাও মিরানের সাথে যোগ দিয়ে বলল, হ্যাঁ আপু, সব নাম একই, যেমন ধরুন মিরান, কিরান, ধীরান আরও আছে, আপনি আপনার ইচ্ছা মতো ডাকতে পারেন, যেহেতু সব নাম একই। কি বলো ভাইয়া? তুরজান হাসি মুখে সবার সাথে কথা বলছে, কিন্তু চোখ দুটো এখনো সেই প্রেয়সীকে খুঁজে চলেছে, সে কেন আসছে না। তুরজান দরজা খোলার শব্দ পেয়ে তাকালো দোতলার সেই পুরনো রুমে। গ্রানের রুমের পাশে থাকা রুম। বলা হয়েছিল রুজা আর তুবা বড় হলে এই রুমে থাকবে, তাহলে ওই মেয়েটাকে? তুবা যেহেতু এখানে সামনে দাঁড়িয়ে, তাহলে ওই সেই রুজাস্মিতা মেহরুজ। রুজা হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে এলো। গায়ে মেরুন রঙের কুর্তি, চুল এলোমেলো, হয়তো অনেকক্ষণ ঘুমের কারণে চোখ মুখ ফোলা ফোলা লাগছে। মেয়েটাকে বেশ আদরে লাগছে। তুরজানের ভিতর থেকে একা একাই বেরিয়ে এলো, মাশাআল্লাহ।
রোজা নিচে নেমে আহাম্মক, তার সামনে সব নতুন মানুষ বসে। সে যেভাবে এসেছে এখন না তাকে সবাই কেয়ারটেকার ভাবে। একদিন হয়েছিল তাই, রোজার এমন অগোছালো অবস্থা দেখে একজন ডেলিভারি বয় বলেছিল, একটু রোজা ম্যামকে ডেকে দিবেন, তার নামে পার্সেল আছে। রোজা বলেছিল সেই রোজা, কিন্তু লোকটা তাকে বলল, আপনি এত অলস, তাও নেওয়াজ পরিবার আপনাকে তাদের কেয়ারটেকার হিসেবে রেখেছে। রোজা শুধু হতবাক হয়েছিল সেদিন। তার চেহারা সত্যিই বাড়িতে থাকা কেয়ারটেকারের মতো না, না চেহারা না তার অবস্থা। রোজার অবস্থা কেয়ারটেকারের চেয়েও খারাপ। তার থেকে তাদের বাড়িতে থাকা রহিমা অনেক গুছিয়ে থাকে। রোজা একটু গুছালো হওয়ার চেষ্টা করে সোফায় এসে বসলো তুবার পাশে। যতই হোক নতুন মানুষ, তবে একটা জিনিস খেয়াল করলো, সবাই স্বাভাবিক থাকলেও একটা সুদর্শন পুরুষ তার দিকে অগ্নিদৃষ্টি ফেলছে। রোজা মনে মনে বলল, কেন ভাই, তোর ঘরে মা বোন নেই? মেয়েদের দিকে এমন অগ্নিদৃষ্টি ফেলছিস? লোকে তো ভালোবেসে তাকায়, ওইটা মানা যায়, কিন্তু তুই ভাই ভালোভাবে না তাকিয়ে কেন অগ্নিদৃষ্টিতে ঝলসে দিচ্ছিস? তুবার কোণে সরে ফিসফিস করে বলল, এ আবার কেমন আহাম্মক, আমাকে ঝলসে দিচ্ছে? তুবা মিরান আর এমএলআর সাথে কথা বলার কারণে রোজাকে খেয়াল করেনি, তবে রোজার কণ্ঠ পেয়ে বুকের ভেতর ধক করে উঠল। এই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তুবা রোজার দিকে না তাকিয়ে তুরজানের দিকে তাকালো। সত্যিই তার ভাই অগ্নিদৃষ্টি নয়, লাভা আর ম্যাগমা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিরান এমএলএর সাথে বিদেশি গল্পে মাতোয়ারা। তুবা মিরানকে কনুই দিয়ে গুতা দিয়ে সামনে তাকাতে বলল। মিরান আর তুবা দুজনেই ঢুক গিলে বুঝালো, এটা আসলেই রোজা। তুরজানের চোখ আগের থেকে শিথিল হলো। রোজা এখনো বুঝতে পারলো না হচ্ছেটা কি। ততক্ষণে গ্রানি রহিমাকে দিয়ে নাস্তা সার্ভ করলো। তো বাবা মিরান কেউই উত্তর দিচ্ছে না দেখে গ্রানিকে দেখে তার কাছে উঠে গিয়ে দাঁড়ালো রোজা। তারপর বলল, গ্রানি এরা কারা? আগে তো দেখেনি। তোমার কোনো আত্মীয়? তুরজানের বুকের ভেতর কেঁপে উঠল। তার এই মুহূর্তে মনে হলো পায়ের নিচে মাটি এক পা পিছিয়ে গেল। সাথে সে পর মুহূর্তে মনে পড়লো হয়তো অভিমানে এমন বলছে, বলুক, সব অভিমান ভেঙে দেব। তুরজান ওখানে দাঁড়িয়েই বলল, রোজা। রোজা বলল, আমি রোজা স্মিতা মেহরুজ, কিন্তু আপনি কে? আর আপনি আমার নাম জানলেন কি করে? তুরজান বলল, কেন, না জানার কথা ছিল? রোজা বলল, আমি কেমনে জানবো? তারপর গ্রানির কানের কাছে মুখ নিয়ে বলল, গ্রানি, তোমার আত্মীয় স্বজন পাগল তা তো বলনি, কেমন অদ্ভুত কথা বলে। তুরজান বলল, আচ্ছা, আগের পরিচয় বাদ দিতে চাচ্ছিস, বাদ দিয়ে দিলাম, এখন না হয় আবার পরিচিত হই। রোজা ভ্রুকুচকে তাকালো। এই লোক পাগল, সন্দেহ 100% সত্যি। একে তো যাকে চেনে না, সে বলছে তার সাথে পুরনো পরিচয় বাদ, আবার প্রথম সাক্ষাতে তুই তুকারি করছে। কিছু বলতে যাবে তার আগে রাফিয়া এসে বলল, রোজা, এটা তুরজান ভাইয়া। রোজা বলল, ও, আপনি তুরজান ভাই, বিদেশ থেকে এসেছেন? আসলে আমি চিনতে পারিনি, হয়তো আমি আপনাকে যখন দেখেছি তখন অনেক ছোট ছিলাম, তাই চিনতে ভুল হয়েছে। তুরজান ধীরে ধীরে বলল, হ্যাঁ, বিদেশ থেকে এসেছি। তারপর গ্রানির দিকে তাকিয়ে বলল, গ্রানি, কিছু একটা গোলমেলে লাগছে। ততক্ষণে তাজারুল নেওয়াজ আর মুস্তফা নেওয়াজ বাড়িতে আসলেন। এসে এমন একটা কথা শুনবেন তা আশা করেননি। এখন কি হবে? তুরজান তার ভরসায় রোজাকে রেখেছিল, কিন্তু রোজার তো আগের কিছুই মনে নেই। তাজারুল নেওয়াজ মুস্তফা নেওয়াজের দিকে তাকাতেই দেখলেন তিনিও তার দিকে তাকিয়ে আছে। কি করবে দুই ভাই? এই ছেলের রাগ সম্পর্কে তারা অবগত। এখন যদি বলে সে এই বাড়িতে থাকবে না, দুই ভাই আমতা আমতা করে বাড়িতে ঢুকলো। তুরজানের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুরজান? তুরজান বলল, এতক্ষণ মনে হয় ভালো ছিলাম, তবে এখন আর থাকতে পারছি না। কিছু লুকাচ্ছেন আমার থেকে? জারুল নেওয়াজ বলল, আমি মাত্র বাড়িতে ফিরলাম, তোমার থেকে কি লুকাবো? তুরজান রোজার দিকে আবারও অগ্নিদৃষ্টি ফেলে তাকিয়ে বলল, রোজা, রুমে যা। আকস্মিক কথায় রোজা কিছু বুঝতে পারলো না, দাঁড়িয়ে রইল। তুরজান রোজার দিকে একবার না তাকিয়ে বলল, রুমে যেতে বলেছিলাম। রোজা দ্রুত পায়ে আরাজকে নিয়ে রুমে ছুটলো। কি রে বাবা, এই লোক এসে এমন বিহেভ করছে যেন রোজা তার বউ, আর সে যা বলছে তাই করতে হবে, ফালতু লোক একটা। রোজা রুমে যেতেই তাজারুল নেওয়াজ বললেন, ওকে ধমকালে কেন? তুরজান বলল, আমার বউ আমি ধমকাই আর যাই করি তোমার কি? এসব কথা বলে ভেবেছ আসল কথা চেপে যাবে? এবার সব বলো, ফার্স্ট টু লাস্ট, একটা কথাও যেন বাদ না পড়ে। মুস্তফা নেওয়াজ বললেন, দেখো তুরজান, বাবার সাথে কেউ এমন করে কথা বলে? তুরজান বলল, তাহলে উনি বাবা হয়ে সব চেপে গেলেন কিভাবে? কি হয়েছিল আমি তাই শুনতে চাই, এর বাইরে একটা কথাও না। বলেই ডাইনিং থেকে একটা চেয়ার তুলে আছড়ে ফেললো। তানিয়া নেওয়াজ নীরবে চোখের পানি ফেলছে। তিনি বারবার বলেছে যেন তুরজানকে সব জানিয়ে দেয়, কিন্তু কে শুনে কার কথা? এখন তার ছেলে কি করবে তার কোনো হদিশ নেই। তাজারুল নেয়াজ এমনিতে রাগী হলেও যেহেতু ভুল করেছে তাই আজ রাখতেও পারলেন না। এখন তার মনে হচ্ছে সত্যিই তুরজানকে সেই সময় জানানো উচিত ছিল। তাজারুল নেওয়াজকে চুপ থাকতে দেখে তুরজান গর্জে বলল, আজকে বলবে নাকি এই বাড়িতে আমার শেষ দিন দেখবে? তাজারুল নেওয়াজ বাধ্য হয়ে সব বলতে শুরু করলেন, যেখানে দেখা গেল তুরজানের না বলে যাওয়াটাই বেশি ইফেক্ট ফেলেছে রোজার উপর। তুরজান ধপ করে বসে পড়ল সোফায়। আনির আর অনিশা এসব কথা শুনে হতবাক।
তারা নিজেরাই এই ঘটনা শুনে কষ্ট পাচ্ছে, সেখানে তুরজান কি করে চুপ থাকবে? মিরান এগোতে গেলে তুরজান হাতের ইশারায় থামিয়ে দিল। তাজারুল নেওয়াজকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে আর কাউকে কথা দিবেন না নেওয়াজ সাহেব। জানেন তো আপনার কথার ভরসায় রেখে গিয়েছিলাম, আর আপনি সেই কথা রাখতে পারলেন না। তাহলে ধরে নেওয়া যায় আজ থেকে নেওয়াজ বংশ মিথ্যা বলে বেইমানি করে। বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পা বাড়ালো। তানিয়া নেওয়াজ এবার জোরে জোরে কেঁদে উঠল। তবে এই কান্নাও যেন আজ তুরজানকে থামাতে ব্যর্থ। দৌড়ে স্বামীর পাশে দাঁড়িয়ে বলল, আজ যদি আমার ছেলে এই বাড়ির চৌকাঠের বাইরে পা রাখে, মনে রেখো আমিও বাড়ি ছেড়ে চলে যাব। তাজারুল নেওয়াজ কি করবেন বুঝতে পারলেন না। মুস্তফা নেওয়াজের দিকে তাকালো। তিনি বুঝতে পারলে তাকে কিছু বলতে হবে। তিনিই বলল, আমরা না হয় মিথ্যা বললাম, আমাদের সৎসাহস নেই। তুমি 10 বছরের মেয়েকে সহজে পেয়েছিলে, তো তোমার এখন এত সৎসাহস আমার মেয়েকে তোমার দিকে ঘুরিয়ে দেখাও। এই সময় এই কথা অহেতুক ছাড়া আর কিছুই না। তবে তুরজান থেমে গেল, ঘুরে তাকালো কাকামনির দিকে। মুস্তফা নেওয়াজ বুঝলেন অহেতুক কথা বলে এখানে ঠিক জায়গায় লেগেছে। দুর্বলতা বুঝে আবারও বলল, হেরে বাড়ি ছেড়ে যাচ্ছ, সৎসাহস থাকলে বাড়িতে থেকে আমাদের মেয়েকে তোমার পিছনে ঘুরিয়ে দেখাও। তুরজান বলল, চ্যালেঞ্জ করছো? মুস্তফা নেওয়াজ বলল, তোমার মনে হলে তাই। তুরজান বলল, আপনারা হেরে গেলে আমি কি পাবো? মুস্তফা নেওয়াজ বলল, ভয় দেখাচ্ছ? সে এখন ছোট রোজা নয় যে তোমার সব কথাই গলে যাবে। তুরজান ফিরে এলো, মুস্তফা নেওয়াজকে ডিঙিয়ে তাজারুল নেওয়াজের সামনে দাঁড়িয়ে বলল, ভাগ্যিস আপনার ভাই চ্যালেঞ্জ দিল, নয়তো আমি ফিরতাম না, তা আপনি ভালো করেই জানেন। আর আমি ফিরেছি মানে হার আপনাদের নিশ্চিত। তাজারুল নেওয়াজ বলল, ভয় দেখাচ্ছ? তুরজান বলল, আপনাদের যা মনে হয়। মুস্তফা নেওয়াজের দিকে তাকিয়ে বলল, তবে রেডি থাকুন, খুব শীঘ্রই আপনাকে আমার শ্বশুর বানাবো। মেয়ে যখন আপনার হয়ে গেছে, আপনাকে এখন থেকে শ্বশুর বলেই ডাকবো। তারপর তানিয়া নেওয়াজকে অনিল, আলিশা আর এমএলএকে খাবার দিতে বলল, আর তাকে যেন কালকের আগে কেউ ডিস্টার্ব না করে বলেই তিনি নিজের রুমে হাঁটা ধরলো। তানিয়া নেওয়াজ চুপ থেকে চোখের জল ধরে রাখলো। যাক, ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়নি, তাই আপাতত মুস্তফা নেওয়াজকে একটা ধন্যবাদ দিতে ভুলল না কেউ। তুরজান যেতেই মিরান বলল, সবসময় আমাকে বলো ভণ্ডামি করে বেড়াই, আজ বাবাকে দিয়ে কথা না বললে ভাইয়া এতক্ষণ বাড়ির বাইরে থাকতো। সবাই মিরানের দিকে তাকালো। তাই তো সবাই বলি, তোর বাবার মুখ থেকে তোর কথা কেমনে বের হলো? আবারও কান্নার মাঝে একবার হালকা হাসির রুল পড়লো। তুরজান রোজার ঘর পেরোবে এমন সময় দেখা মিলল রোজার। দরজা খুলে আরাজকে নিয়ে বেরিয়ে আসছে। তুরজানকে থেমে যেতে দেখে রোজাও থেমে গেল। তুরজানের চোখ দুটো লাল হয়ে আছে। তুরজান এক দৃষ্টিতে তাকিয়ে সরি বলে নিজের রুমে চলে গেল। রোজা ভাবলো হয়তো তখনকার জন্য সরি বলল, কিন্তু সে বুঝতে পারলো না তুরজান তাকে ঠিক 10 বছর আগে না বলে যাওয়ার জন্য সরি বলল। আর এদিকে রাত গভীর। তুরজান নিজের ঘরে বসে আছে। ড্রয়ার খুলে বের করলো ছোট্ট একটা রঙিন ফিতা। 9 বছর আগে ছোট্ট রোজা তার বেগে ঢুকিয়ে দিয়েছিল। তুরজান ফিসফিস করে বলল, তুই কি সত্যি আমাকে ভুলে গেলি রোজা? তবে যে বললি তুই প্রমিস ভাঙ্গিস না, তবে সত্যিই তুই প্রমিস ভাঙ্গিসনি? আমার সব আমি নিজের হাতে শেষ করলাম। দরজার বাইরে দাঁড়িয়ে মিরান চিন্তিত গলায় বলল, ভাইয়া সব শেষ হয়নি, বোনও ঠিক তোমাকে চিনবে। তুরজান কাপা কাপা গলায় বলল, শুরুও হয়নি। 10 বছরের রোজাও এখন নেই যে ওকে চকলেট দিয়ে আমি বুঝাতে পারবো যেখানে স্মৃতি নেই সেখানে আশার ফুল ফুটানো সহজ নয়। মিরান ফিসফিস করে বলল, স্মৃতিরা না থাকলেও অনুভূতিরা থাকে। ওর চোখে আমি দেখেছি কিছু কৌতূহল আছে তোমাকে নিয়ে, যেগুলো সত্য প্রমাণ করো, আর তা তাড়াতাড়ি আমাকে শালা ডাকো। ভাগ্যি সেদিন বড় মাকে মা বলেছিল, নয়তো আজ তুমি অন্য কারো শালা হতে। আমার ক্রেডিট আমাকে দাও, আমি তোমার শালা ডাক শোনার জন্য শুকিয়ে যাচ্ছি। রোজা খুব ভোরে আজ উঠে গেছে। এখনো মাইকে নামাজের আহ্বান শোনা যাচ্ছে। রোজা এমন সময় উঠে না, তাকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকতে ডাকতে তোমার গলার পানি শুকিয়ে যায়। তুবা পাশে শুয়ে আছে, মাথার ভেতর কেমন যেন গুলিয়ে আছে সবকিছু। গত রাতের সেই অগ্নিদৃষ্টি পুরুষটার চোখ আজও যেন তাকে ঝলসে দিচ্ছে। সে না হয় একটু অগোছালো তাই বলে অভাবে তাকাবে? রোজা পুরো বিশ্বাস তার অগোছালো রূপ দেখে তুরজান অমন দৃষ্টি দিয়েছে। দেওয়া স্বাভাবিক, নেওয়াজ বাড়ির একটা সম্মান আছে না? আর নতুন বন্ধুদের এনে বোনদের এই অবস্থা দেখলে রাখবেই তো। রোজা আর তুবাকে ডেকে উঠিয়ে নামাজ পড়লো। তুবা এমনিতেই সকালে উঠে, কিন্তু রোজা আজ ডেকে তুলল বিধায় মনে করেছে তা কি দেরি হয়ে গেল। তবে না, আজ দেরি হয়নি, বরং রোজা আগে উঠেছে। সকালটা শুরু হলো আজ অদ্ভুত এক অস্বস্তি আর স্বাভাবিকতার মিশেলে। চারিদিকে ফজরের আজানের প্রতিধ্বনি হচ্ছে। কালকে রাতে তুরজান রুম থেকে বেরোয়নি, খাবারও খায়নি। সবাই ডাকতে চেয়েছিল, কিন্তু মিরান নিষেধ করাই ডাকেনি। যদিও তার কথায় দাম দেওয়া হয় না, তবে কাল যেহেতু ওর বুদ্ধিতে তুরজানকে থামানো সম্ভব হয়েছে, তাই মিরানের কথা মেনে নেওয়া হয়েছে। তুরজান সকালে চা খায়, পুরনো অভ্যাস। মা কি তা ভুলে আর সে চা চায়নি। তানিয়া নেওয়াজ ওই চা বানাতে গেল। প্রতিদিন রুমে সকল অখাদ্য থাকে বলে রোজা আর তোবাকে রুমের বাইরে যেতে হয় না। খেতে খেতে পরে দুবোন, তবে আজ যে তা নেই। পড়তেও বসলো না দুই ব্যক্তি। খানিকক্ষণ রুমে বসে থেকে তোবা এয়ারপোর্ট বের করলো। দুইজন কানে লাগিয়ে কি যেন শুনতে শুনতে নিচে নামলো। দুবোন রওনা দিল কিচেনের উদ্দেশ্যে। এখন দুজনে চুপচাপ গিয়ে পটেটো কুকিজ নিয়ে খেয়ে পরে নাস্তার সময় বলবে খিদে নেই, নয়তো ওই নাস্তায় থাকা সিদ্ধ ডিম, জুস ইত্যাদি পুষ্টিকর খাদ্য কি প্রতিদিন খাওয়া যায়?
যায়। যদিও রোজা রাতের কাজ হলো নিজের রুম থেকে এসব খাদ্য রাতেই নিয়ে রেখে দেওয়া, তবে কালকে খাবার খেয়ে রুমে চলে গেছে, হয়তো নেওয়া হয়নি, তাই সকালে উঠে পড়েছে এসব খাওয়ার জন্য। কিচেনে ঢুকতেই দেখে তানিয়া না চুপচাপ দাঁড়িয়ে চা বানাচ্ছেন। রোজা তুবার কানের কাছে মুখ নিয়ে বলল, বড় আম্মু এত তাড়াতাড়ি উঠেছে কেন? তুবা বলল, আম্মুরা প্রতিদিন এই সময়েই উঠে, তুই ঘুমিয়ে থাকিস তাই জানিস না? কোনোদিন ফজরের সময় উঠেছিস? নামাজ তো পড়িস প্রায় সকালে। রোজা হালকা স্বরে বলল, আমি কিন্তু তোকে আজকে জাগিয়ে তুলেছি, যদিও তুই এই ক্রেডিট আমায় দিবি না সেটা আমি জানি। একটু থেমে আবারও বলল, তুই বড় আম্মুর সাথে কথা বল, আমি নিয়ে আসছি। তুবা বলল, আমি খাবো না, তুই তোরটা নিয়ে আয়। রোজা বলল, কেন কেন খাবি না কেন? তোর আবার কি গুলুমুলু টেডি বিয়ার হওয়ার শখ জেগেছে মনে? তুবা বলল, না ভাইয়া অনেকদিন পর এসেছে, তাই একসাথে ব্রেকফাস্ট করব। রোজা বলল, ওহ ভালো, তোর ভাই এসেছে, তুই না খেয়ে থাক, আমি ভাই কারোর জন্য না খেয়ে থাকতে পারবো না, আর ওসব পুষ্টি খেতে পারবো না। তো এয়ারপোর্ট খুলে দুটোই রোজার কানে দিয়ে রুমে গেল। আর সে কতদিন পর ভাইয়ের সাথে বসে খাবে, এটা কি মিস করা যায়? উহু, এটা মিস করা যাবে না। তুবা যেতে রোজা তানিয়া নেওয়াজকে বলল, বড় আম্মু আমি কিছু সাহায্য করব? তানিয়া তাকিয়ে মৃদু হাসলেন, কানের একটা এয়ারপোর্ট খুলে বলল, রাতে রুমে কিছু নেওয়া হয়নি তাই তো? এই যা, বুঝে ফেললো, ভাগ্য আজ সহায় হচ্ছে না। একজন খাবে না বলল, আরেকজন বুঝে ফেললো। রোজা হেসে বলল, বুঝেই যখন ফেলেছো তখন আর কি, যাই এক প্যাকেট চিপস আর কুকিজ খেয়ে আসি। তানিয়া নেওয়াজ বলল, আজ যেহেতু ভাগ্য সহায় হচ্ছে না তো পুষ্টি খেতে হবে। রোজা সকালের ব্রেকফাস্টকে পুষ্টি বলেই বেশি ডাকে, তাই তাকে খেপাতেও এই শব্দটাই বেশি বলে বাড়ির লোকজন। রোজা এয়ারপোর্ট তানিয়া নেওয়াজের থেকে নিয়ে কানে লাগিয়ে নিল। সে কি আর কথা শোনার বান্দা, সে ঠিকই তার খাদ্য নিয়ে খেতে শুরু করলো। ঠিক তখন এই পেছন থেকে গম্ভীর গলা ভেসে এলো, চায়ে চিনি কম দিও আম্মু। অপর পাশ থেকে বলল, হ্যাঁ আমার মনে আছে, সেই পুরনো অভ্যাস এখনো আছে, তোরা সবাই ডাইনিং এ বস, চা কফি সব করে দিচ্ছি। রোজা মানুষ দেখে কান থেকে এয়ারপোর্ট গুলো খুলে ফেললো, বাইরের মানুষগুলো সম্মান দেওয়া উচিত। পিছন থেকে অনিল, আলিশা আর এমএলও বলল, আন্টি আমরাও আজ চা খাবো, বিড়িতে এসেছি, বিড়ির কালচার না মানলে হয়, আর আমাদের চায়েও চিনি কম। রোজা এতক্ষণ পিছনেও তাকায়নি, মানুষের হালকা কথাবার্তা কানে যাচ্ছে, সে চিপস খেতে ব্যস্ত। পিছনে তাকাতেই দেখলো তুরজান তার ফ্রেন্ডরা সব। দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুরজান, চোখ দুটো আজ শান্ত, তবে গভীর ধূসর সমুদ্রময়, চার চাহনি মারাত্মক সুন্দর। রোজা ভ্রুকুচকে ফেললো, এই লোকরা চা খায়, বিদেশিরা তো কফি খায়। যাক, বাংলাদেশের বিড়াল বিদেশি সাজতে চায় না, সাথে বিদেশি বিড়াল বাংলাদেশি সাজতে চায়। রোজা বড় আম্মুর কাছ থেকে একটু সরে সামনের দিকে এসে বলল, আপনাদের ডায়াবেটিস আছে? মিরান হুট করে কিচেনে ঢুকে বলল, না না, ভাইয়া বা ভাইয়ার ফ্রেন্ডদের কারোর ডায়াবেটিস নেই, ভাইয়া চিনি কম খাবে তাই ওনারাও চিনি কম খাবে। তাছাড়া ভাইয়ার মিষ্টি সহ্য হয় না, লবণ বেশি পছন্দ তাই না? তারপর তুরজানের কানের কাছে মুখ নিয়ে বলল, দুলা ভাই। মিরানের শেষ কথা কেউ শুনেনি, তাই অনিল হেসে যোগ দিল, ইন্ডিয়াতে আমরা বলি সুগার কম, অ্যাটিটিউড বেশি। আলিশা আর এমেলা একসাথে হেসে উঠল। রোজা অবাক হয়ে তাকালো সবার দিকে, এই লোকটা এতক্ষণ গম্ভীর মুখে দাঁড়িয়েছিল, এখন সবাই তার সাথে মজা করছে, সে কিছুই বলছে না, যেন সে কালা, কানে কিছুই শুনছে না। তুরজান শান্তভাবে মিরানের কানের কাছে মুখ নিয়ে বলল, চিনি কম মানে মিষ্টি কম না, আর মিষ্টি তো সামনে দাঁড়িয়ে আছে তাই না সালাম? মিরান কেসে উঠল, তাকেও বাস দেওয়ার মানুষ চলে এসেছে। রোজা সহ উপস্থিত কেউই কিছু বুঝলো না। তানিয়া না জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মিরান বলল, বড় আম্মু মিষ্টি। রোজা ভ্রুকুচকে বলল, মিষ্টি কোথায়? ভাইয়া তুমি মিষ্টি কোথায় পেলে? মিরান এবার বুঝেছে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই বুক চাপড়ে বলল, আমি আমি ফুল টাইম ভন্ডামি, পার্ট টাইম মিষ্টি, তাই ভাইয়া বলছিল যে ভালো হয়ে যেতে। রেহানা নেওয়াজ ততক্ষণে কিচেনে এসেছেন, সাথে রাফিয়াও উঠে এসেছে। রেহানা নেওয়াজ বলল, তা ভালো হয়ে যেতে বললো, তুই কেসে উঠলি কেন? মিরান বলল, আসলে কি বলো তো আম্মু, ভাইয়া অনেকদিন বাইরে ছিল, তাও আমার ভন্ডামির কথা জানে, তাই হঠাৎ শুনে গলায় আটকে গেছে। রাফিয়া বলল, ঠিকই তো, তোরা ভাইয়াকে এমন ভাবে ধরেছস যেন ভন্ডামিতে মিরান ভাইয়াই সেরা। মিরান বলল, ভাবি এটা প্রশংসা ছিল নাকি বদনাম? আর এদিকে নেওয়াজ পরিবারের ছেলে সদস্যরাও নাস্তার টেবিলে হাজির হলো। তুরজনের ঠোঁটেও হালকা হাসি ফুটলো, এত বছর পর একসাথে নাস্তা করা। রোজা এক ঝলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে ফেললো। ডাইনিং টেবিলে আরাজ ঘোষণা দিল, আজ আমি কাকামুনির পাশে বসবো। তুরজনকে চুপ থাকতে দেখে অনিল আরাজকে বলল, তুমি আমার পাশে বসো, আমি নিউ পিপল ফ্রেন্ডলি।
আর তোমাকে গল্প শুনিয়ে খাওয়াবো। সাথে তাজারুল নেওয়াজও বলল আর আজকে অনিলের কাছে বসতে। আর আজ উঠে গিয়ে অনিলের পাশে বসলো। টেবিলে আর দুটো চেয়ার বাকি। তুরজান মুস্তফা নেওয়াজের দিকে তাকিয়ে হাসলো, যার মানে তুরজান প্রথম রাউন্ড জিতে গেছে, রোজা তার পাশে বসবে। তবে যার জন্য চেয়ার রাখা হলো সে বসলো না, সে গিয়ে মুস্তফা নেওয়াজের পাশে বসলো। মিরান পরে আসা এসে তুরজানের পাশে বসলো। তুরজান কাঁটা চামচ থামিয়ে তাকালো রোজার দিকে, এই মেয়ে তাকে জিততে দেবে না। মুস্তফা নেওয়াজ কেসে উঠলেন, তুরজান তাকাতেই ইশারায় বুঝালো মুস্তফা নেওয়াজের মেয়ে পটানো এত সহজ না, প্রথম রাউন্ডে হেরে গেলে। তুরজান লাভার নেই তাকিয়ে আছে রোজার দিকে, কিন্তু রোজা তাকানোর প্রয়োজন মনে করলো না। মিরান তুরজানের কাছে ফিসফিসিয়ে বলল, ভাইয়া লাভা কমাও, গরম নাস্তা আরো গরম হচ্ছে, শেষে গরমে বাড়ি গলে যাবে। খাবারের মাঝে তাজারুল নেওয়াজ বলল, তুমি কি পারিবারিক বাসায় থাকবে নাকি অন্য কিছু করবে? তুরজান বলল, আপাতত প্রফেসর থাকতে চাই, পরে ভেবে তোমাকে জানাবো। তাজারুল নেওয়াজ বলল, সব তোমার ইচ্ছা, কিন্তু মিরান কেন বলেছিল তুমি এসে অফিসে জয়েন করতে চাচ্ছ? তুরজান বলল, তখন ভেবেছিলাম প্রফেসরই ছেড়ে দেব, এখন ইচ্ছে করছে না, আর 1 বছর যেহেতু এটা করেছি তাই ভাবছি ছাড়বো না। বলে মুস্তফা নেওয়াজের দিকে তাকালো। মুস্তফা নেওয়াজ চোখ তুলতেই তুরজান ভ্রু বাঁকালো। মুস্তফা নেওয়াজও কম যায় না, তিনি মুখ বাঁকালেন। মিরান বলল, ভাইয়া এ কিয়া হুয়া? শ্বশুরের মেয়ে পটাচ্ছ নাকি শ্বশুরের সাথে ফাইট করছো? তোমাদের ড্রামার নাম দিব জামাই শ্বশুরের লড়াই, করতে গিয়ে ভেঙেছ করাই। তুরজান বলল, না, ড্রামার নাম রাখ ভিলেন শ্বশুরের ভিলেন মেয়ে। তারপর সকলের দুষ্টু মিষ্টি আড্ডাতে খাওয়ার পর্ব শেষ করলো। নিজের যাওয়ার সময় তুরজান মুস্তফা নেওয়াজের পাশে ঘেসে যেতে যেতে বলল, 1 রাউন্ড তুমি জিতেছ, 1 রাউন্ড আমি, আর পরবর্তীতে আমিই জিতবো। মেয়ে মেয়ে করছো, তোমাকে বাবা থেকে কাকা শ্বশুর বানিয়ে ছাড়বো। তাজারুল নেওয়াজ বলল, সে যাই বানাও, পরে ভেবে দেখবো জিতলে কিভাবে, এখন পর্যন্ত আমার মেয়ের সাথে কথাই বলতে পারলে না। জন বলল, ওহ শ্বশুর মশাই, আপনার মতো খেলোয়াড় আমি নই যে প্রথম রাউন্ডে জেতার আশায় শেষ রাউন্ড নষ্ট করব। আগে জিতি বা নাই জিতি, শেষ রাউন্ডে তো আমিই জিতবো। তাজারুল নেওয়াজ বলল, কনফিডেন্স ভালো জামাই, ওভার কনফিডেন্স ভালো না। তুরজান বলল, সে পরে দেখা যাবে শ্বশুর মশাই। আর এদিকে সারাদিনে সবাই ঘুরে বেড়ালো, যেহেতু বিদেশ থেকে পার্টি এসেছে বিডি ঘুরতে। বিকেলে ফেরত এসে রোজা, তুবা, এমেলা, আলিশা সবাই বসে আড্ডা দিচ্ছে। এমেলার অর্ধ বাংলা আরো বেশি মাতিয়ে দিচ্ছে আড্ডা। এমেলা বলল, আমার বিডিতে সানসেট দেখার অনেক ইচ্ছা। আলিশাও বলল, আমরা আজকে তাহলে সানসেট দেখব, কিভাবে সূর্য তার আলো কমিয়ে আধারে পরিণত করে পৃথিবীকে। যদিও পুরো পৃথিবী আধার হয় না, অর্ধেক পৃথিবীতে আলো থাকে। এমেলা বলল, তুমি কি আধারকে ভয় পাও? মিরান রুমে ঢুকলো, তখন বলল, আমার বোন আধারে ভয় পায় না মিস ঝামেলা, আধার আমার বনুকে ভয় পাই। এমেলা পিছনে ফিরে তাকালো, তারপর বলল, আমি এমেলা নট ঝামেলা। সবাই হেসে ফেললো। এই দুজন নাম নিয়ে পড়ে থাকে। রোজা বলল, আরে থামো, আর আধারে ভয় পাওয়ার কি আছে? আমার না অনেক শখ সামনে থেকে তাদের দেখবো, আমার সামনে এসে আমার সাথে কথা বলবে। আলিশা বলল, এ আবার কেমন শখ? আমি এমন শখের কথা আগে শুনিনি। রোজা, তোমার সাহস আছে বলতে হয়, নয়তো কেমন শখ মনে পুষে রাখে। তুবা বলল, আরে আপু, একটা শখের কথা শুনি অবাক, আরো যে ভাবনাগুলো আছে শুনবেন। এমেলা বলল, আরো কি ভাবনা? তুবা বলল, এই ওর সামনে মাটি দুভাগ হয়ে যাবে, ঘুমের মাঝে নাকি ফ্যান নিচে গায়ে পড়বে, বাড়িতে আগুন ধরলে ও কি কি আগে বের করবে ইত্যাদি, যা ইতিহাসে লিখলে সেই ইতিহাস উপহাস হয়ে যাবে। রোজা বলল, আরে আপু ওর কথা বাদ দাও, আমরা সানসেট দেখবো, রাতে ছাদে ছোটখাটো পার্টি করব। আর যদি বলেন পার্টিতে তাদেরকে ডেকে নেচে প্রমাণ করবো আমি ভূতে ভয় পাই না। মিরান হাসলো, হেসে বলল, হয় বোন, আই বিশ্বাস করি তুই ভূতে ভয় পাস না, আর না পাওয়া স্বাভাবিক, পেতনি ভূতে ভয় পায় না। এমেলা মিরানকে উদ্দেশ্য করে বলল, আপনি বেশি বাজে বকেন। রোজা তো খুবই চুপচাপ। মিরান বলল, হয় মিস, ভালো মানুষের দাম কেউ দেয় না, ও যদি চুপচাপ হয় তাহলে বেশি কথা বলা মানুষ দুনিয়ায় খুঁজেই পাবেন না। রোজা বলল, ভাইয়া তুমি আমায় ইনডাইরেক্টলি টকেটিভ বললে। মিরান বলল, না বোন, তোরে আমি ডাইরেক্টলি টকেটিভ বলছি। তোমাকে দেখিয়ে বলল, ওর স্বামী মারা গেছে নাকি, অমন পেঁচার মতো মুখ কেন? তুবা বলল, না স্বামী মরে নাই, আমার তো ভাবি মরছে, তাও ভাইয়ার পাগলামো স্বপ্ন দেখে। আলিশা বলল, তোমরা সবাই অনেক হ্যাপি, সবাই অনেক আনন্দে থাকো তাই না? তোমাদের মতো পরিবার সবার স্বপ্ন। মিরান বলল, পরিবার হোক বা না হোক, কথা ধৈর্য দিয়ে শুনে তার সাথে মিলিয়ে ভণ্ডামি করা, ইটস ডিফারেন্ট। আলিশা বলল, তাহলে সব ঠিক আছে, আমরা আজ সানসেট দেখব। এমেলা বলল, হ্যাঁ আমরা সবাই আজ সানসেট দেখব। মিরান বলল, তোমরা সানসেট দেখো, আমি আজ বহু বছর পর লাভসেট দেখব।
এমেলা আলিশাকে নিয়ে মিরান ছাদে এসেছে। আজকে সানসেট দেখার বাহানায় বড়রাও ছাদের পিকনিকের আয়োজন করে ফেলেছে। ছাদের পরিবেশ আর জমজমাট, কারণ নেওয়াজ পরিবারের ইতিমধ্যে রান্নার জন্য সব ছাদ গুছিয়ে রাখা শুরু করেছে। রাতে রান্না করা হবে। সন্ধ্যায় আলো নামার আগেই বাড়ির ছাদে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়লো, যেন প্রত্যেকটা ইট, প্রত্যেকটা রেলিং, প্রত্যেকটা টবের গাছও জানে আজ সানসেট দেখা হবে। শুধু সূর্যাস্ত না, কারো কারো হৃদয়েরও কিছু একটা অস্ত যাবে, আবার কিছু নতুন আলো জ্বলে উঠবে। রোজা নিজের রুমে দাঁড়িয়ে আয়নার সামনে চুল বাঁধছিল। খুব সাজগুজ না, আবার পুরো এলোমেলো না। অন্তত আজকে কেউ তাকে ডেলিভারি বয়ের মতো কাজের লোক না ভাবুক, আর তাকে শকুনের দৃষ্টি দিক। আচ্ছা, সে কি কারোর ভয়ে পরিপাটি হচ্ছে? সে তো অগোছালোকেই বেশি প্রাধান্য দেয়। রোজা নিজেকে বোঝাতে চাইছে, আমি কারোর জন্য তৈরি হচ্ছি না, তাছাড়া আমি সাজগুজ করছি না, জাস্ট গোছালো হচ্ছি। কিন্তু আয়নায় নিজের চোখের ভেতরটার অস্থিরতা সে নিজেই পড়তে পারছে না। আয়নায় নিজের প্রতিবিম্ব কি অন্য কথা বলছে? তোবা বিছানায় বসে তাকিয়েছিল। রোজা, এই তুই এতবার চুল ঠিক করছিস কেন? রোজা কাঁধ বাঁকিয়ে বলল, হাওয়া লাগবে তো ছাদে, তাই শক্ত করে বাঁধছি, যেন হাওয়াতে এলোমেলো না হয়। আমার তো আর নায়ক সালমান খান নেই যে চুল ছড়িয়ে গেলে সে ঠিক করে দেবে। তুবা বলল, হাওয়া লাগবে নাকি কেউ তাকাবে? রোজা চিরুনিটা ছুঁড়ে মারার ভঙ্গি করলো, তারপর বলল, চুপ কর, তাহলে তোকে আর ছাদে উঠতেই দিব না, রুমে রেখে তালা মেরে দিব। তুবা মুচকে হাসলো। সে জানে রোজার ভিতরের কাঁপুনি, সে সেটা প্রমাণ প্রকাশ করতে চায় না, কারণ রোজা যতই মুখে আগুন ছুড়ে, ভেতরে সে কাচের মতো স্বচ্ছ। তাই বলল, তুই আমাকে তালাবদ্ধ করতেও পারিস, তোর দ্বারা কিছুই অসম্ভব না। ছাদে আসার আগেই এমেলা আর আলিশা দাঁড়িয়েছিল। আকাশ তখন কমলা আর সোনালি রঙের রাঙা, দূরে সূর্যটা ধীরে ধীরে নামছে, অথচ তার আলো পুরোপুরি মুছে যাচ্ছে না। এমেলা হাত নেড়ে বলল, ও মাই গড, এটা লাইভ পেন্টিং, আমার দেখা সেরা সানসেট। আলিশা বলল, আমারও তাই মনে হচ্ছে। বাংলাদেশের সানসেট একটু আলাদা, তাই না? এখানে আকাশে এক ধরনের ধুলো সোনালি মিশ্রণ থাকে, যেন অপরূপার এক অমূল্য সৌন্দর্য। রোজা ছাদে পা রাখতেই বাতাসটার ওড়না উড়িয়ে দিল, তবে ওড়না ঠিক করে নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলো। এই বাতাসের ভেতর যেন একটা শান্তি আছে, আবার অদ্ভুত অস্থিরতাও। ঠিক তখন ওই পেছন থেকে মিরানের গলা এলো, তারপর বলল, সবাই সাবধান, আজকের অনুষ্ঠান সানসেট ও লাভসেটের যুগলবন্দি। তুবা বলল, ভাইয়া তোমার লাভসেটের শিকারকে? মিরান নাটকীয় ভঙ্গিতে চারিদিকে তাকিয়ে বলল, শিকার নিজে থেকেই জালে আসবে। সবাই হেসে উঠল। দুজন একটু দেরিতে ছাদে উঠল। কালো শার্ট, হালকা ধূসর প্যান্ট, চোখে সেই চিরচেনা গভীরতা, কিন্তু আজ তার চোখে একটা নরমতা আছে। আসতে চায়নি, অনিল আর মিরান বলে এসেছে। দুজনের কাছে এসব নিছক কাজ ছাড়া কিছুই নয়। তবে আসতেই রোজা হাসি মুখখানা দেখে বুকের ভেতর উত্তাল নৌকার মতো ক্ষয় হারাতে যাচ্ছে। নিজেকে শান্ত করে সে ছাদের এক কোণে দাঁড়ালো, সূর্যের দিকে তাকালো, কিন্তু তার চোখ আসল সূর্যের দিকে নয়, কোথাও আরেক জায়গায় আটকে আছে। রোজা এখনো খেয়ালি করেনি তুরজান ছাদে এসেছে। ভেবেছে মিরান আর অনিল শুধু এসেছে, তাই তাকায়নি। তুরজান আসবে না এমনটাই বিশ্বাস, কারণ যে ধৈর্য নিয়ে থাকতে পারে না, সে সূর্যাস্তের স্বাদ উপভোগ করতে পারে না।